বুঝলি রে, গরমকাল তো চলেই এলো। সকাল টু দুপুরের আড্ডা, এবার গজাদার এই আমবাগানি ভরসা। কি বলিস? ঠিকই বলেছ। পাঁচুদের বাড়ির ঠেক, গাছতলার ঠেক, নদীর চড়ার ঠেকে এই গরমে বসা যাবে না। দেখবি একদিন আমরা এসি আড্ডা ঠেকে বসে আড্ডা মারবো। স্বপ্ন দেখতে শেখ রে ক্যালটাবুলা শ্যাংলার দল। স্বপ্ন না দেখলে জীবনে উন্নতি করা যায় না। এসি এয়ার কন্ডিশন ওয়ালা আড্ডার ঠেক হবে আমাদের। হ্যাঁ রে, গলদপুরের হতাশ বলদের দল। হ্যাঁ, টাকা থাকলে কি না হয়। ওটাই তো নেই। গলদপুরের অলস বলদের দল। সারাদিন বসে থাকলে কি টাকা আর্নিং করা যায় রে? তার জন্য চোখ কান ওপেন রাখতে হয়। উপায় একটা বের হবে। উপায় পেয়েছি গুলটে মামা। বলে ফেল দেখি। গোবিন্দ গুছাইতের মেয়ে পটেশ্বরী দিদি নাচতে ভালোবাসে, জানো তো? সে কে না জানে, উহা হইল উদ্দাম নৃত্য। সেই উদ্দাম নৃত্য প্র্যাকটিসের জন্য একজন ভালো গায়ক খুঁজছে ওই ঝোলা গোবিন্দ বাবু। হ্যাঁ রে, আমার কাছে পাক্কা খবর আছে। নাচের মাস্টার না খুঁজে গানের মাস্টার খুঁজছে কেন? গানের মাস্টার গান করবে, আর সেই গানের তালে তালে পটেশ্বরী দিদি নাচবে। কত মাইনা দেবে সেই গায়ককে? নেছি তো, পটেশ্বরী দিদির পছন্দ হলে মাসে 5,000 টাকা দিতেও রাজি আছে ওই কিপ্টে ঝোলা গোবিন্দ বাবু। রে বাবা, গুলটে মামা, ও গুলটে মামা, তুমি কি ভাবছো গো? ভাবছি না রে, আমি দেখছি। দেখছি রে। কি দেখছো? আমি গান করছি আর পটু নৃত্য করছে। সারে গামা পাধানি, পটু আমার নাচুনি, পটুর মাথায় বিনুনি। সারে গামা পাধানি। না গুলটে, ক্লাসিক্যাল না, একটু ঝিঙ্কুমনির গান ধরো না। আরে ধরছি ধরছি। ইয়াহু ইয়া 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 ইয়াহু 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 ইয়াহু। ওরে মেরি পটু, তুই নাচতে লেগে যা। পটুর নাচ দেখবি যদি জলদি চলে আ, জলদি চলে আ, জলদি চলে আ, জলদি চলে আ। জলদি চলে আ, জলদি চলে আ। ও গুলটে মামা, ও গুলটে মামা, গুলটে মামা গো, ও গুলটে মামা, অনেক দিন পর গলায় গান চলে এলো রে। ভেরি ক্লাসিক্যাল গান করি তো আমি। প্রাণে গান চলে এলে নিজেকে আর ধরে রাখা যায় না রে, ঠেলে ঠেলে গান বেরোয়। অনেক দিনের বদ অভ্যাস তো। এই এই এসে গেছে, এসে গেছে। কে কে? কি আসলো? গান গান। গিয়ে ফেলো, গিয়ে ফেলো। আ আ আ আম বাগানে বসে আছে আ আ আ আ আ আ আ আর ঘা ঘা ঘা। ঘামছি ঘামছি ঘামছি। দিলে তো ঘটনাটা আমার সুরটা কেটে। কে রে পাচু, গানের কিচ্ছু বোঝে না। তাহলে কি তুমি পটেশ্বরী দিন নাচের সাথে গান করবে বলে ঠিক করেছো গুলটে মামা? আলেবাত, আমার পাড়ার মেয়ে পটেশ্বরী নাচবে, ওর সঙ্গে গান করবে কি বেপারার গানের লোক? কভি নাহি। মানে মাসে 5,000 টাকা মাইনাটা তোমার চাই, তাই তো? ওটা তোদের জন্য প্রয়োজন। এতগুলো আড্ডা ঠেক, কতগুলো এসি বসাতে হবে ভেবে দেখেছিস কখনো? জয় গুলটে মামা। কিন্তু ওই গোবিন্দ বাবু তোমাকে গানের মাস্টার হিসেবে রাখবে বলে মনে হয় না। ঠিক আমিও তাই ভাবছিলাম, তোমার রেকর্ডটা তো খুব একটা ভালো না। আলবাত রাখবে।
আমি এমন একটা টেকনিক্যাল বুদ্ধি বার করেছি না, দেখবি ওই ঝোলা গোবিন্দ আমাদের হাত জোর করে রীতিমতো সম্মান করে ওর ঘরে নিয়ে যাবে। আরে আমি কাল ভোরবেলায় ওই গলদপুরের প্রতিটি অলিতে গলিতে ঘুরিয়া ঘুরিয়া হেলিয়া দুলিয়া আমার সুরেলা গলায় ক্লাসিক্যাল কীর্তন সাং করিব। তোরা আমার পেছনে খোল কর্তাল লইয়া বাজাইবি। গোবিন্দ বাবুর আমার কীর্তন গান শুনিয়া ঘুম ভাঙিবে। আমার গানের সুরে মুগ্ধ হইয়া উনি সকালের দুগ্ধ খাইতে খাইতে আমাকে ওনার ঘরে ডাকিয়া লইয়া যাইবে। জয় গুলটে মামা কি জয় গুলটে মামা। দরজা খোল, দরজা খোল, হে আনন্দ কি আনন্দ। ঝোলা গোবিন্দ, ঝোলা গোবিন্দ। হরি বল, দরজা খোল, দরজা খোল। जोर से बोल, जोर से बोल, दरजा खोल, दरजा खोल। গুলটে মামা। গোবিন্দ 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 গোবিন্দ। ঝোলা গোবিন্দ, ঝোলা গোবিন্দ। जोर से बोल, जोर से बोल, दरजा खोल, दरजा खोल। गोविंद गोविंद। কি আনন্দ কি আনন্দ। ঝোলা গোবিন্দ। মানে কথাই সকালবেলা আবার কে মরলো, কার এমন বিপদ হলো? দরজা খোল, দরজা খোল। जोर से बोल, जोर से बोल। গোবিন্দ গোবিন্দ। এই উজবুক মরকট হতচ্ছাড়া পাজি ছুঁচোর দল, মানে কথা আজ তোদের একদিন কি আমার একদিন। কি সুন্দর গানের গলা না আমার গোবিন্দ বাবু। তোর গানের পিন্ডি চটকাবো আমি, মানে কথা। এবার কি হবে? আরো জোরে গন্ধ। গোবিন্দ 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 গোবিন্দ। ঝোলা গোবিন্দ, ঝোলা গোবিন্দ। কি আনন্দ, কি আনন্দ। গোবিন্দ গোবিন্দ। এই পটু, মানে কথা আবার বন্দুকটা নিয়ে আয় তো। এই তো আমি এসে গেছি গুলটের দল। আমার কাঁচা ঘুম ভাঙালি, দাঁড়া এবার। ওরে বাবারে, পালার সময়। পালা, জয় গোবিন্দ। খবরদার গুলটে মামা, আজ তুমি এখানেই থাকবে, বাড়ি ফেরবার নামই করবে না। গুলটে মামা। হ্যাঁ, পটেশ্বরী দি উপোস করেছে, তোমার ঘেটি না চিপে জলস্পর্শ করবে না। বলো হরি দারোগা তোমায় হন্যে হয়ে খুঁজছে। তোমাকে না ধরতে পারলে পটেশ্বরীর উপোস ভাঙবে না। এই মরেছে, এইবার কি হবে রে ভাইটুগন? ঠিক আছে, ঠিক আছে, তুমি বরং রাত পর্যন্ত এখানে কাটাও। পটেশ্বরী দিয়ে আর কতক্ষণ না খেয়ে থাকবে। কাল ঠিক ওর উপোসন নিজেই ভেঙে দেবে, তখন নয় বাড়ি ফিরবে। তোরা যে এমন নিষ্ঠুর, আগে তো বুঝিনি। ও পিসিমা। গুলটে মামা। ওরে বাবা, ওরে এই দেখো, জ্বালিয়ে খেলে। এভাবে আর কতক্ষণ বসে থাকা যায়? ঘুমও পেয়ে যাচ্ছে, পাঁচুরা যে কখন আসবে। আমার গানের গলাটা এত ভালো, তবু ওই ঝোলা গোবিন্দ বুঝলই না। আমার মতন এমন ক্লাসিক্যাল গায়ক এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। গুলটে মামা। আরে 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 গুলটেলি গুলটেলি, গান করে যে ভিমড়ি খেলি, হেরে গলায় গান যে করে, প্রাণ যাবে তোর বেঘরে, তুই বাঁচবি কি করে? আপনি কে? আমি কানসেন। কানসেন মানে সেই যে বিখ্যাত গায়ক? হ্যাঁ ছিলুম, আমি সেই বিখ্যাত গায়ক কানসেন। মরে গিয়েও গানের বদভ্যাস ছাড়তে পারিনি।
এখানে এসে সারাক্ষণ গান করায় রাজামশাই একদিন বিরক্ত হয়ে সভাগায়কের চাকরিটা দিয়ে দিলেন, সেটাই করছি। মানে আমিও যে একজন আপনার মতোই ক্লাসিক্যাল গায়ক, আমি আপনি একই লাইনের, বুঝতে পেরেছেন? আমি উপায় না পেয়ে এই এখানে বাঁশবাগানে এসে পড়েছি। মানে কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা করুন, দয়া করে আমার ঘাটটা ভটকাবেন না প্লিজ। আমি জানি তুই হেড়ে গলায় বেসুরো গান করিস, এটা আমার লজ্জা। ছি ছি ছি। কিছু মনে করবেন না স্যার, পেটের দায় করে ফেলেছি, তাই তো আর ঘরে ফিরতে পারছি না। ঠিক আছে, শোন, আমি তোকে আমার গলার থেকে কিছুটা সুর ধার দিচ্ছি। আজ থেকে তুই আমার শিষ্য হলি। যা, তোর আর কোনো চিন্তা নেই, তুই এখন থেকে আমার মতোই গান করবি। বর দিলাম তোকে। বর আর কোথায় দিলেন? দিলেন তো ধার। ঠিক আছে, ধারেই শুরু করি। আজ থেকে আপনি হলেন আমার গুরু, আমি হলাম গুরু কানসেনের শিষ্য। আমি গুরু কানসেনের শিষ্য, কানসেনের শিষ্য। ও গুলটে মামা, ও গুলটে মামা, গুলটে মামা গো! কানসেনের তোরা এসেছিস? তুমি কি স্বপ্ন দেখছিলে এখানে বসে বসে? এই নির্জনে নিরালায় বসে মনটা কেমন যেন গুরু গুরু করে উঠল রে। গুরুজির ধ্যানে বসলাম, ধ্যানে খুশি হয়ে গুরুজি আমার সামনে এলেন। কে গুরুজি? তোমার আবার গুরুজি কবে ছিল? কিসের গুরু? ওরে গলদপুরের হতনা ঘতন, আমার গুরুজি হলেন শ্রী শ্রী নমস্কারন্তে নমো শ্রীমান কানসেন। কানসেন? সে তো অনেক পুরনো দিনের একজন নামজাদা গায়ক ছিলেন, ঠাকুমার মুখে ওনার নাম শুনেছি। উনি তোমার গানের গুরু? ঠাকুমা তো ওনার গানের খুব ভক্ত ছিল গো। হ্যাঁ রে গলদপুরের পচা পাঁচু, ওই তোর ঠাকুমার কানসেনেরই তো শিষ্য আমি। ও গুলটে মামা, তোমার এখন বয়স কত? চুপ, একদম চুপ কর ঘটন। বড়দের বয়স জিজ্ঞেস করতে নেই, জানিস না? ওরে ভাইটুগন, আমি যে কানসেনের কোলে বসে গান শিখেছি রে। কানসেনে যখন ওর বউয়ের উপরে খুব রেগে যেত, তখন টুক করে ওর রাগ শিখে নিতাম। কি কি সব রাগ ছিল কানসেনের! খালি পেটে রাগ, ভরা পেটে রাগ, ঘুম থেকে উঠেই রাগ, এমনকি ঘুমোতে যাওয়ার সময়তেও রাগ। রাগই রাগ, হাসতে পারতই না। এর জন্যই তো আমি কম হাসি, আমার মধ্যে রাগ বেশি। কানসেনের শিষ্য তো। সে না হয় বুঝলাম, কিন্তু এখন তো বাড়ি চলো, পটেশ্বরীদির রাগও এতক্ষণে কমে গেছে। বলো হরি দারোগাকেও তো রাস্তাঘাটে দেখলাম না। ঠিক বলেছিস, চল চল চল। গুরু কানসেনের আশীর্বাদ যখন একবার পেয়েই গেছি, দেখবি এবার কেমন রেগে রেগে গান ধরি। তুমি খামোখা রেগে যাবে কেন? ওরে এই রাগ সে রাগ নয় রে ভাইটু, এ হলো সঙ্গীতের রাগ অ্যান্ড রাগিনী। কানসেন যে রাগে গান করত, আমিও সেই রাগেই এবার গান করব। তোরা একটা অনুষ্ঠানের ব্যবস্থা কর দিকে। এই গলদপুর আমার গান শুনবে আর জ্বলবে। তারপর ওই গোবিন্দ গুছাই আমার পায়ে এসে পড়ে হাত জোর করে বলবে আমি যেন ওর মেয়ের নৃত্যগীতি করি। আরে কাল সকালে গজাদার আমবাগানে মিটিং কল করিলাম, মনে থাকে যেন। কানসেনের বডটা একটু টেস্টিং করে দেখি তো। কি হচ্ছে না তো, হচ্ছে না তো, আমি তো গান করতে পারছি না। এবার কি হবে?
স্বপ্ন তো সত্যি হলো না। কি করি আমাকে তো একটা অন্য মতলব বার করতে হবে এখন। চিন্তা করতে হবে, গভীর চিন্তা। গান আমি করবই, তা সে যেভাবেই হোক। শোন ভেন্ডি, স্কুল মাঠে একটা ভালো করে প্যান্ডেল বাঁধ দিকি, মঞ্চটা যেন বেশ বড় সড়ো হয়। অনেকগুলো চোঙা ফিট করবি, বুঝলি? আমার সুমধুর সঙ্গীত যেন মাইকের মাধ্যমে সারা গলদপুরে ছড়িয়ে পড়ে। আর অবশ্যই একটা রেকর্ড প্লেয়ার ভাড়া করবি। কিন্তু রেকর্ড প্লেয়ার ভাড়া করতে গেলে তো টাকা লাগবে। প্যান্ডেলের টাকা, লাইট, মাইকের টাকা কে দেবে গুলটে মামা? গোবিন্দ গুছাইত। ওরে গলদপুরের বলদ ভেন্ডি, আমার গান শুনে যখন গোবিন্দ বাবু খুশি হয়ে ওর মেয়ের জন্য আমাকেই সঙ্গীত গায়কের চাকরিতে বহাল করিবেন, তখন তো মাসে মাসে টাকা 5,000 আমারই পকেটস্থ হইবে। ভাবছি 1010 অ্যাডভান্স চেয়ে নেব, ফাংশনের কাজে লেগে যাবে। কি বলিস? কি প্ল্যান ফেটেছো গুরু? কিন্তু হেড স্যার কি স্কুল মাঠে ফাংশনের পারমিশন দেবে? তাও আবার তুমি গান করবে? ওরে গলদপুরের বিগ বাজেটের বলদ, খবরদার তুই আমার মুখে মুখে কথা বলবি না। তাহলে হেড স্যারকে বলবি বিখ্যাত উচ্চ 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 মানে উচ্চভঙ্গ, ওটা উচ্চাঙ্গ হবে গুলটে মামা। ওই একই হলো। বিখ্যাত উচ্চাভঙ্গ ক্লাসিক্যাল শিল্পী শ্রীযুক্ত কান সেনের ডাইরেক্ট শিষ্য অনুষ্ঠানে গান করিবে। নাম জিজ্ঞেস করলে কি বলবো? মানে নাম কি নাম? ইয়েস, বলবি কান সেনের শিষ্য গান সেন গান করিবে। আর মঞ্চে যখন তোমাকে দেখবে ততক্ষণে যা হবার তত হয়েই গেছে। বলে দেব এই গুলটে গুহই উপাধি পাইয়া গান সেন হইয়াছে। জয় গুরু। কিন্তু তুমি কি সত্যি সত্যি গান করতে পারবে গুলটে মামা? ওরে ঘটনা, তুই হলি গলদপুরের লো বাজেটের বলদ। গান আমি করব না, গান করবে ওই কান সেন। আমি মঞ্চে হারমোনিয়াম নিয়ে বসবো, তারপরেই যখন গলা টলা ঝাঁকিয়ে খেকিয়ে খুকিয়ে করে সুর টানবো, অমনি তুই মঞ্চের পেছন থেকে কানসেনের রেকর্ডটা বাজিয়ে দিবি, আমি শুধু মুখ নাড়বো। হ্যাঁ রে, যা এবার কাজে লেগে পড়, পুরো গলদপুরে রটিয়ে দে। বিখ্যাত সঙ্গীত শিল্পী গান সেনের আরো বিখ্যাত শিষ্য গান সেন স্কুল মাঠে গান গাহিবেন। অনুষ্ঠানটা কবে হবে গুলটে মামা? আসছে রবিবার ঠিক সন্ধ্যা 6 ঘটিকায়। বন্ধুগণ, আপনারা শান্ত হইয়া বসুন। আপনাদের কি ভাগ্য, আজকে আপনাদের মধ্যে একজন নয় 2জন প্রধান অতিথি বসিয়ে আছে। আমাদের সবার অতি প্রিয় শ্রীযুক্ত মানে গোবিন্দ বাবু, আর আমাদের স্কুলের সর্বদা উত্তেজিত হেড স্যার শিবান নটু বাবু। ওই মানে কথা, অনুষ্ঠান শুরু কর আগে। এই তো শুরু করে দিয়েছি স্যার। আমাদের মাঝে বিখ্যাত সঙ্গীত শিল্পী কানসেনের ডাইরেক্ট শিষ্য শিবান গুলটে মানে গানসেন গুলখা মহাশয় আসিয়া পড়িয়াছেন। আসুন স্যার, হাততালি। নমস্কারম। মানে কথা, আমাদের গুলটের মতো লাগছে না ওনাকে নটু বাবু? তাই তো, ওই উজবুকটার মতোই তো মনে হচ্ছে। উস্তাদ কানসেনজির ডবল উস্তাদির একটি গান দিয়া শুরু করিতেছি। গানটি হইল ঘুম রাগে। ঘুম রাগ? আগে হ্যাঁ, ওস্তাদজির খুব অম্বলের রোগ ছিল। রাতের বেলা অম্বলে পেট ফুলিয়া ঘুম আসিত না, তখনই উনি খুব রাগিয়া যাইতেন
আরে রাগিয়া ঘুমাইবার জন্য খুব রাগ করিয়া এই গান গাহিতেন। গান শুরু করুন, গান শুরু করুন। দর্শক খোঁজে যাচ্ছে মনে হচ্ছে। এই গান শুরু কর। এই তো মানে করিতেছি নাম গো 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 গো। কিন্তু আমি কোথায় তোমায় পাই? কি এত কেশ গন্ডগোল? তোমায় কোথায় পাই গেন্নে, তোমায় কোথায় পাই? হতচ্ছাড়া উজবুক মরকট, মানে কথা এটা কান সেনের গান। ঘটনা ভুল করে বাজিয়ে ফেলেছে স্যার, ভুল রেকর্ড বাজিয়ে ফেলেছে। কানেকশনের রেকর্ড আছে তো ঘটনা। আরে ওই মরকট গুলটেটা, মানে কথা ধর ধর ওটাকে ধর। আমি কি করব? ইলেকট্রিশিয়ান বাবলুর কাছে কানসেনের রেকর্ড ছিল না, বললো এটা নিয়ে যা, খুব ভালো গান আছে। আমি কি আগে শুনেছি নাকি? ওই রেকর্ডটার মধ্যে ছেলের না মেয়ের গলার গান আছে, সেটা চেক করবি না? অত সময় পাইনি, এরপর থেকে চেক করেই বাজাবো। আর তোকে কষ্ট করে রেকর্ড বাজাতে হবে না রে, আর আমি গান গাইব না। সঙ্গীত জীবন থেকে আমি পদত্যাগ করিলাম, ভাবছি এবার থেকে আমি ঢোল বাজাবো। হ্যাঁ রে ভাইটুগন, হ্যাঁ। টাক ডুমা ডুম ডুম, টাক ডুমা ডুম ডুম, টাক ডুমা ডুম ডুম। কি হলো গুলটে মামা? ঝালমুড়ি তো শেষ হয়ে যাচ্ছে। ও গুলটে মামা, কি হয়েছে তোমার? সেই কখন থেকে এমন চিন্তা করে যাচ্ছ? আমাদের ঝাল মুড়ি শেষ হয়ে গেল, তোমারটা পাঁচু সাবারও করে দিল, তাও তুমি কিচ্ছু বলছো না। ওরে সারা জীবন ধরে যে আমি এত আড্ডা দিলাম, তার কি কোনো দাম নেই রে? ব্যাপারটা একটু ঝেড়ে কাশো তো গুলটে মামা, আর এত রহস্য করো না। রহস্য না রে, খুবই সহানুভূতিকর, ভেরি ইমোশনালিস্টিক, বুঝলি? বাঙালির আড্ডা তো এখন প্রায় বন্ধই হয়ে গেছে। আমি ওই গুলটে চরণ গুহ একা দায়িত্ব নিয়ে বাঙালির এই আড্ডা কালচারটা ধরে রেখেছি। আরে সেখানেও সমস্যা। কি হয়েছে গুলটে মামা? রোজ ঘুম ভাঙলে পিসিমা কানের কাছে সেই এক কথা বলে, আড্ডা মেরে কি আর দিন চলবে? কিছু একটা কর, কিছু একটা কর। হ্যাঁ, সে আর নতুন কি, আমাদের বাড়িতেও তো এই কথাই শুনতে হয়। এত বাধা বিপত্তি কাটিয়ে আমরা আড্ডা দিচ্ছি শুধুমাত্র তোমার জন্য, আর তুমি কি না এত ভেঙে পড়ছো? হোয়াট ভাঙা? নো ভাঙা ভেন্ডি, আমি এখনো একেবারে স্ট্রেটিং, সোজা আছি। তবে ওই গোবিন্দ গুছাই তোমাকে ভাঙার চেষ্টা করছে আবার। হ্যাঁ রে, আর এবার বেশ কড়া দাওয়াই দিয়েছে পিসিমাকে। কাল বিকেলে পিসিমাকে এসে বলে গেছে, মানে কথা আর 1 মাস সময় দিলাম, এর মধ্যে আমার পাওনা 11,03,170 টাকা যদি ফেরত না দাও, তবে ভিটে মাটি শুদ্ধ আমি তোমাদের উচ্ছেদ করব, মানে কথাই বলে গেলুম হে। মনে রেখো, এই গোবিন্দ গুছাইতের কিন্তু মানে কথা এক কথা। তোমার পকেটে তো 7 টাকাও নেই, তুমি এতগুলো টাকা দেবে কোথার থেকে গুলটে মামা?
ভাবছি একটা ব্যবসা করব। ব্যবসা? তুমি? ইয়েস। কেন, যেই বাঙালি আড্ডা মারতে জানে সেই বাঙালি ব্যবসা করতে পারবে না? ঠিক ঠিক, ওই ঝোলা গোবিন্দকে তো যে করেই হোক টাকাটা ফেরত দিতেই হবে গুলটে মামা। প্রতি মাসে নিয়ম করে একবার এসে পিসিমাকে থ্রেটনিং দিয়ে যায়, এত বড় সাহস! এবার একটা হেস্তনেস্ত করতেই হবে। কিন্তু কিসের ব্যবসা করবে বলে ভেবেছো গুলটে মামা? মাথায় তো অনেক কিছুই আসছে, ভাবছিলাম জাহাজের ব্যবসা করলে কেমন হয়। জাহাজ? ইয়েস, জাহাজ ভাড়া খাটাবো। কিন্তু জাহাজ পাবে কোথায় তুমি? ওরে গলদপুরের পচা বলদ পাঁচু, পয়সা ফেললে জাহাজ জোগাড় হয়ে যাবে রে। কিন্তু আমাদের এই গলদপুরে সমুদ্র কোথায় পাবো সেটা ভেবে দেখেছিস? আরে গলদপুরের বলদ ছেলের দল, সমুদ্রের অভাবে আমার এই জাহাজের ব্যবসাটা করা যাবে না, বুঝেছিস? ভাবতে হবে, ভাবতে হবে। গলতপুরে সমুদ্র নেই তো কি হয়েছে, পুকুর তো আছে। তাতে কি হলো? পুকুর কেনা বেচার ব্যবসা করতে বলছিস নাকি তুই? না 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 না, ভাবছিলাম পুকুরে তো প্রচুর কচুরিপানা হয়, সে কচুরিপানাগুলো যদি বিক্রি করা যেত। ওরে গলদপুরের হতনা বলদ ঘতন, কচুরিপানার মতো অত স্মল টাইপের ব্যবসা তোদের এই লিডার গুলটে গুহ করে না। শোন, এই গভীর দুপুরে এসব ভেবে আর কাজ নেই, বাড়ি যা তোরা। বিকেলে নড়ার চায়ের দোকানে চলে আয় তো, চা খেতে খেতে ব্যাপারটা নিয়ে ভেরি ডিপ আলোচনা করতে হবে। মনে থাকে যেন ব্যবসা আমি করবই। নরা, ওরে নরা নরা নরা! আরে একি নরা, তুই এখানে এইভাবে বসে আছিস কেন? চা বন্ধ, ব্যাপারটা কি গো নারদা? নরা, নড়ছিস না কেন? নরা নড়বে না গো গুলটে বাবু। What? কি হয়েছে কি তোর? কে তোকে এমন স্টপ করে দিল? চাও স্টপ, তুইও স্টপ। খোলসা করে বল তো ব্যাপারটা কি? এগে আমার ডবল ক্ষতি হয়ে গেছে গো। ডবল ক্ষতি? নরা, কে তোর এত বড় ডবল ক্ষতি করেছে বল শুধু একবার। ওই স্কুলের হেড স্যার নটু বাবু। হেড স্যার নটু বাবু তোরও ক্ষতি করেছে? জানতাম জানতাম, যে রেটে তোর দোকানে চা খেতে আসতো নিশ্চয়ই চা খেয়ে দাম দেয়নি। সে তো তুমিও দাও না। ইয়ে মানে তাহলে? হেড স্যার আমার ছেলের এই স্কুল থেকে সাসপেন্ড করে দিয়েছে। সে কি? সে এত রেগে গেছে যে বলে দিয়েছে আমার দোকানে আর চাও খেতে আসবে না। থাক, বাঁচা গেল। আরে বাঁচা গেল আর কোথায়, ছেলেটারও স্কুল বন্ধ হলো আর হেড স্যার একেবারে নগদি চা খেতেও গো, সেটাও গেল। কিন্তু হয়েছেটা কি সেটা তো বলো। আমার ছেলেটারে আমি বাংলা রচনা লিখে দিয়েছিলাম গৃহপালিত প্রাণী। শোন, এইসব কি লিখেছিস? উসবুক, মোরকট, সুসো বেল্লিক, গৃহপালিত প্রাণী বাঁদর। হ্যাঁ স্যার, বাবা বলল সবাই গরু ছাগল মোষ লিখবে, তুই বাঁদর লেখ, তাহলে স্যার তোকে বেশি নাম্বার দেবে। এই তুই নড়ার ছেলে না? হ্যাঁ, নড়া তোকে এই সব লিখতে বলেছে? বাঁদর গৃহপালিত জন্তু? কেন স্যার, অনেকেই তো বাড়িতে বাঁদর পোষে। হ্যাঁ, তা তো অবশ্যই, তোকে দেখেই সেটা বোঝা যাচ্ছে। ঠিকই ধরেছেন স্যার, মানুষ তো আগে বাঁদরই ছিল, আপনিও স্যার মনে হয় বাঁদরই ছিলেন, বাবা তো তাই বলেছে। নড়া! ইস, তুই একবার আমাকে বলতে পারলি না? তোমাজি বললে কি হতো? আমি একটা অন্য গৃহপালিত জন্তু নিয়ে রচনা লিখে দিতাম, দেখতে হেড স্যার কেমন খুশি হয়ে তোর চায়ের ডবল দাম দিত। ও বলছে বাবু আমারই বাঁচান, রচনাটা বলেন দিনই, ছেলেরে দিয়ে লিখে হেড স্যারের কাছে পাইতে দিই, তাতে যদি হেড স্যারের রাগ কমে। তুমি রচনা বলবে এখন? গৃহপালিত প্রাণী? কি প্রাণী দিয়ে রচনা বলবে তুমি? ইয়ে মানে গৃহপালিত আনকমন প্রাণী, যেমন হচ্ছে গিয়ে তোর হাতি। ইয়েস, হাতি। ওরে বাবা, সে তো অনেক বড় ব্যাপার গো। হাতি গৃহপালিত জন্তু? হাতিকে গৃহে পালন করা যায় গুলটে মামা? আলাবাত যায়,
একটু ভালো করে বুঝিয়ে বললেই হাতি বুঝে যায়। সুরের উপর রোজ দুবার নিয়ম করে হাত বুলিয়ে দিলেই দেখবে হাতি কেমন সুরসুর করে সুর গুটিয়ে পোষ মেরে একেবারে গৃহের কোনায় গিয়ে ঘপটি মেরে পালিত হয়। ও যে বাপজি বাপ, এটা তো ভেবে দেখিনি গো, কিন্তু হাতি তো বনে থাকে বলি শুনেছি। ওরে নরারে, গরু মোষ ছাগলও বনে থাকে। যখন বনে থাকবে তখন বন্য, আর ঘরে এনে পোষ মানালেই হয়ে যাবে অন্য। এ মানে গৃহপালিত। ঠিক বলেছ তো। বাঁদর কেউ লেখে? হেডস্যার বাঁদরের নাম শুনলেই খেপে যায়। সারাদিন এত বাঁদরের মধ্যে থাকে তো। এই খেয়েছে, এটা তো ভেবে দেখিনি। এবার হাতি নিয়ে লিখবে তোর ছেলে। হাতি হইল একটি খুবই বৃহৎ এবং শান্ত প্রকৃতির গৃহপালিত জন্তু। অন্য কোনো গৃহপালিত জন্তুর সুর নাই, ইহার আছে। ওই সুর দিয়া মাঝে মাঝে পোষা হাতি মালিকেরও পিঠ চুলকাইয়া দেয়। এছাড়া হাতি ঘাস খায় না, তাই রোজ রোজ মাঠে চড়াইবার কোনো ঝামেলাই নাই। কেবলমাত্র কলা গাছ খায়, যাহা আমাদের এই গলতপুরে সস্তায় প্রচুর পাওয়া যায়। হাতি জোরে দৌড়াইতে পারে না, তাই পালাইয়া যাইবার ভয় কম। হাতি বেশি খাইলেও খুবই অল্প, মানে অল্প পাটি করে। গরুর মতো যখন তখন যেখানে সেখানে করে না। এইখানেই শেষ নয়, দরকার হইলে ওই হাতির পিঠে চড়িয়া এদিক সেদিক যাওয়াও যায় এবং হাতিটিকে ভাড়াও খাটানো যায়। চালিয়ে যাও গুলটে মামা, চালিয়ে যাও। এছাড়া হাতিটি যদি মরিয়াও যায়, তাহা বিক্রি করিলে লাখ টাকা পাওয়া যায়। জয় গুলটে মামার জয়। ওরে বাপজি বাপ, এই গৃহপালিত হাতি দিয়ে তো তাহলে ব্যবসাও করা যায় গুলটে বাবু। আমি হাতির পিঠে ঘুরে ঘুরে রানিং চা বিক্রি করবো, দরকার হলে হেড সাথে স্কুলে পৌঁছে দেবো কোন। ওই ব্যবসাটা এবার আমি করবো রে নরা। পেয়ে গেছি আমি। পাচুরে চলে আয়, চলে আয়। ওরে বাপরি বাপ, হাতি দেশে অত নচনা দেখা যায় সেটা তো ভেবে দেখিনি। কিন্তু গুলটে বাবু হাতির ব্যবসা করবে বলছে, কিন্তু আমাদের এই গলতপুরে হাতিটা পাবে কোথায় সেটা তো বললনি। কি জানি, আমি বরং শর্ট করে যে রচনাটা লিখে ফেলি গে। ট্রেনটা মিস হয়ে যাবে মনে হয়। আজকে এখনো আসছে না কেন? এত দেরি তো হয় না। যা তুলকি চালে চলে। স্টেশন 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 5 টাকা, 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 পোস্ট অফিস 3 টাকা, পোস্ট অফিস 3 টাকা। আরে আরে আরে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি পোস্ট অফিসে যাব। থামুন থামুন। বসার জায়গা নেই, ঝুলে যেতে হবে। ও তাই যাব তাই যাব। 3 টাকা 3 টাকা 3 টিকিট টিকিট টিকিট। স্টপ স্টপ স্টপ, পোস্ট অফিস চলে এসছে, পোস্ট অফিস পোস্ট অফিস। স্টেশনে দেখা যায়, স্টেশনে দেখা যায়, স্টেশনে দেখাচ্ছে। হাতি এখন গ্যারেজ যাবে, গ্যারেজ গ্যারেজ, হাতি এখন গ্যারেজ যাবে। নামুন নামুন। আজ কত হলো রে? 75 টাকা 80 পয়সা গুলটে মামা। যা ডিমান্ড, ভাবছি ভাড়াটা বাড়িয়েই দেব। আরো দুটো হাতি নামাবো, কি বলিস? হ্যাঁ গুলটে মামা, পেট্রোল ডিজেল কিছুই লাগছে না, ফুল প্রফিট। মধুদার কলা বাগান থেকে গোটা 10 কলা গাছ কেটে আনিস তো ঘটনা। ঠিক আছে গুলটে মামা। ও গুলটে মামা, গুলটে মামা, গুলটে মামা। হ্যাঁ, মানে কি 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 হয়েছে? কি এত হাঁক ডাক করছিস কেন? কি ভাবছো গো তুমি? হাতি, হাতির ব্যবসাটার কথা ভাবছি রে। কিন্তু ব্যবসা যে করবে, হাতি কই? কিনতে হবে। হাতির তো মনে হয় অনেক দাম হবে। টাকা কে দেবে? ওই গোবিন্দ গুছাই? কে রে পাচু? ওরে, বিজনেস অত সোজা ব্যাপার নয়। বিজনেসের টাকা জোগাড় করতে হয় ব্যাংক থেকে। হ্যাঁ রে, কালকেই সকাল সকাল আমাদের গলতপুরের ধনভাণ্ডার ব্যাংকে যেতে হবে।
ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে বুঝলি। ম্যানেজার যখন শুনবে না যে আমি এমন একটা হাতির ব্যবসা করতে চলেছি, দেখবে কেমন খাতির করে। এই আগামীকাল কিন্তু তোরা তৈরি থাকিস। কি কিসের ব্যবসা? হাতির ব্যবসা। ইয়ে মানে হাতি? গুলটে গুহ হাতি পরিবহন কোম্পানি। লোকজন মালপত্তর সব ইধার সে উধার করবো বুঝলেন। হাতিতে উঠলেই 10, মালপত্তর শুদ্ধ উঠলেই 25। তার জন্য আমাকে কি করতে হবে? টাকা দিতে হবে। ধর 1,10,000 দিলেই চলবে। প্রথমে একটা হাতি দিয়ে স্টার্ট করব, তারপর ব্যবসা জমলে হাতিও বাড়বে। তার মানে আপনি বলছেন ব্যাংক থেকে 10 লক্ষ টাকা ধার নিয়ে আপনি হাতি কিনবেন? আলবাত গুলটে গুহ হাতি পরিবহন কোম্পানি খুলবো। বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান। দারোয়ান! এই দেখো কি মুশকিল, হঠাৎ খোঁজে গেলেন কেন? আবার দারোয়ান কেন? আমি তো এমনিই চলে যেতে পারি। দারোয়ান! এই যে গেলাম। উল্টে মামা, ব্যাংক টাকা ধার দিল না? তোর সামান্য 10 লাখ টাকাই নাকি ওদের কাছে নেই। তাহলে তোমার ব্যবসা করাটা বোধহয় হলো না গো গুলটে মামা। মুখ শান্তিং কর ভেন্ডে। বড় বড় ব্যবসায়ীরা এমন অনেক ছোট ছোট কষ্ট সহ্য করে। একদিন দেখবে এই গলতপুরের ধনভান্ডার ব্যাংকে আমার 10টা হাতি ভাড়া খাটবে। সবটাই তো বুঝলাম, এখন তুমি হাতি পাবে কোথায়? চিড়িয়াখানায়। আরে গলতপুরের বলদ ছেলের দল, আমার মাথা হলো পাকা বিজনেসম্যানের মাথা রে। আমার চিন্তা করা হয়ে গেছে। চিড়িয়াখানায় হাতিগুলো কোনো কম্ম করে না, সারাক্ষণ দাঁড়িয়ে থাকে আর ন্যাজ নাড়ে। এবার ওদের কাজে লাগাতে হবে বুঝলি। চল শহরের চিড়িয়াখানায় যাই, ফলো মে। হয়ে গেল, জানি না কি আছে কপালে। আর কত দূর গো গুলটে মামা? এই তো এসে গেছি। এখানে দেখছি 2টো হাতি আছে, ভালোই হলো। এখানে একটা থাকবে আর আমার কাছে একটা। তুমি কার সঙ্গে কথা বলবে এই হাতির ব্যাপারে? হাতির মালিকের সঙ্গে, মানে চিড়িয়াখানার হেডের সঙ্গে। চল দেখি, অফিসটা এবার খুঁজে বার করতে হবে। এই হাতিগুলো কি তোমার কাছে বিক্রি করবে গুলটে মামা? দামই বা কত হবে কে জানে। ওরে গলতপুরের বলদ পাঁচু, চিড়িয়াখানার হাতি বিক্রি হয় না রে। ভাবছি হাতি আমি ভাড়া নেব। সারাদিন এক জায়গায় দাঁড়িয়ে থাকে, হাঁটাহাঁটি করলে শরীরটাও ভালো থাকবে। আসবো স্যার? কি চাই? হাতি। হোয়াট ননসেন্স! ননসেন্স না স্যার, ননসেন্স নয়। হাতি মানে এলিফ্যান্ট। হাতি স্যার, আপনার এখানে তো দুটো হাতি আছে, একটাকে অন্তত দিন, আমি ভাড়া খাটাবো, আপনাকেও কিছু দেবো। মানে 50-50। মস্করা করার আর জায়গা পাও না। চিড়িয়াখানায় এসেছো হাতি নিতে, তারপর সেটা ভাড়া খাটাবে। জানো না এগুলো সব সরকারি হাতি?
তোমায় আমি পুলিশে দেব উচ্চিংড়ের দল। ওই দেখো ক্ষমতা রেগে গেল। আহা, পুলিশ টুলিশ আবার কেন? আপনার চিড়িয়াখানাটা কি সুন্দর, আপনার হাতিগুলো কি সুন্দর স্যার, কি শান্ত, সারাক্ষণ দাঁড়িয়ে থাকে আর ন্যাজ নাড়ে। তাই ভাবছিলাম একটা হাতিকে যদি রোজ গলতপুরে নিয়ে যেতে পারতাম। সবাই তো এত দূর এসে হাতি দেখতে পারে না। নড়ার চায়ের দোকান টু স্টেশন রোজ 5 টিপ মারত, লোকজন টিকিট কেটে হাতি চড়তো। আপনারও মানে আমারও হতো স্যার। গেট আউট। এই গেট কোথায়? এই চল। আমার মাথায় রোগ চেপে গেছে রে, হাতির ব্যবসা আমি করবই। সবই তো বুঝলাম, কিন্তু হাতি কোথায় পাবে তুমি? তোরা বলবি। হাতি কিনবার টাকাও ব্যাংক দিল না, চিড়িয়াখানা থেকেও হাতি এনে ভাড়া খাটাতে পারলে না। ব্যাংক যদি টাকা দিত, তুমি হাতি কিনতে কেমন করে? হাতি বিক্রি কে করে সেটাও তো জানি না। বাবা বলেছে ওইসব বন্য প্রাণী বিক্রি এখন বন্ধ, ওদের নিয়ে ব্যবসা করাও অপরাধ। তোর বাবা এত কেস হারে কেন জানিস? কেন? আইনের ফাঁক বার করতে পারে না বলে। মানে? ওরে, আমরা তো হাতি নিয়ে ব্যবসা করব না। তাহলে? সমাজ সেবা, সমাজ সেবা, বুঝলি? তাছাড়া লোকজনের বোঝা উচিত হাতি শুধু বনেই থাকে না, হাতি হইল একটি ভালো গৃহপালিত প্রাণী। আইডিয়া! হাতি তো জঙ্গলেও খুঁজলে পাওয়া যায় গুলটে মামা। সেটা কি আমি ভাবিনি ভেবেছিস? কিন্তু কোন জঙ্গলে হাতি পাওয়া যায় সেটা কি জানিস? আমাদের তেলাকচুর জঙ্গলে হাতি পাওয়া যায় বলে শুনেছি। কিছুদিন আগে খবরের কাগজে ছবিও নাকি বেরিয়েছিল। তেলাকুচুর জঙ্গল? সে তো ওই একটু দূরেই নদীর ওপারেই। দেখেছিস, নদীর ওপারেই হাতি থাকতে আমরা এদিক ওদিক ঘুরে মরছি। জঙ্গল থেকে তুমি এখন হাতি ধরতে যাবে গুলটে মামা? ধরতে কি রে, হাতি ধরা তো অন্যায়। আমি শুধু একটা হাতিকে ট্রেনিং দিয়ে রাখবো। সকালে নৌকা পেরিয়ে হাতিটা এপারে চলে আসবে, বুঝলি? সারাদিন আমাদের সঙ্গে থাকবে, রাতে আবার ঘরের হাতি ঘরে মানে জঙ্গলে ফিরে যাবে। জয় গুরু! এতটা ট্রেনিং তুমি হাতিটাকে দিতে পারবে গুলটে মামা? ওরে গলদপুরের বেকার বলদের দল! আমার পিসিমার শ্বশুর গগনচরণ মশাইয়ের এক সময় হাতি ছিল, তোরা ভুলে যাস না। আর কুস্তি লড়ে সেই হাতি আমি জিতেছিলাম। ওই হাতিকে চান করানো থেকে খাওয়ানো সবই তো আমি করতাম রে। ঠিক। তাহলে কাল সকালেই বেরিয়ে পড়বো তেলাকুচুর জঙ্গলে, ঠিক আছে? তুমি কি কিছু দেখতে পেলে গুলটে মামা? না, মনে হচ্ছে এই জঙ্গলে হাতি কেন, একটা বন্য খ্যাঁকশিয়ালও নেই। মোটেও না, বাবাও বলেছে এই জঙ্গলে হাতি আছে। দেখো গুলটে মামা কি এনেছি। বন্য কলা দে, হাতি যখন পেলাম না তখন কলাই খাই। উফ, জঙ্গলের কলাগুলো দেখছি খুব মিষ্টি। পকেটে পেলে সবকিছু এরকম মিষ্টি লাগে, বুঝলি ভেন্ডি? ভূমিকম্প! 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 পালাও গুলটে মামা! ওরে বাবা রে! ওরে বাবা! ওরে বাবা রে! একই হাতি! হাতি! ধরো ওটাকে, ধরো! এই আয় আয় আয়, চই 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 চই, আয় 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 আয়, চু 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 চু। ওরে বাবা রে!
আমি আর হাতির ব্যবসা করব না রে ভাইটুগন। হাতি মোটেই গৃহপালিত জন্তু নয়। ওরে বাবা, তাহলে এখন কি হবে? নরাদার ছেলেকে যে তুমি হাতি দিয়ে রচনা লিখে দিলে, হেড স্যার যে তোমার উপরে এবার ডবল খরচে যাবে। ওই রচনাটার হাতি কেটে নরাকে হাতিনি লিখতে বল। হাতিনি? সেটা আবার কি? মেয়ে হাতি। মেয়ে হাতির রাগ কম হয় তো, একটু বোঝালেই হাতিনি পোষ মেনে যায় রে ভাইটু। জয় গুলটে মামার জয়। মনটা কেমন যেন কাজে ফোরি ফোর, পেটটাও যে কাজে গোরে গোর। হরি হে মাধব, এ তুমি কি দিলে? এত বাজে অর্ডার পেয়ে চমকে গেছে আমার ফিলে। নরা কড়া করে ডবল চিনি দিয়ে চা দে দেখি। হরি হে মাধব, আজ আর চা হবে না গো গুলটি বাবু। হোয়াট? তুই দেখছি এখন ঘন ঘন মুখের ওপর চা বন্ধ করে দিচ্ছিস। ঠিকই তো নরদা, তুমি তো চা বানাচ্ছ দেখছি, তাহলে চা দেবে না কেন? ওরে বাবা, এখন আমার অনেক কাজ আছে গো। এত বড় একটা অর্ডার পেয়েছি, তাই তো ভ্যারাইটিস ভাবে চা বাইনে নিজেই খেয়ে খেয়ে টেস্টিং করতেছি। কত কম চিনি দিয়ে চা বানালে 2 পয়সা লাভ বেশি করা যাবে। অর্ডার? হোয়াট অর্ডার? কে দিয়েছে? কিসের অর্ডার গো নরাদা? মৌলজা, চায়ের দোকানে এসে কি কেউ ভেলি গুড়ের অর্ডার দেবে? ব্যাপারটা ঝেড়ে কাজ দেখি নড়া। এই গলতপুরে এই গুলটে গুহকে সাইডিং করে কিছু করা যায় না, সেটা ভুলে যাস না। এই দেখো, খামোখা আমার উপর রাগ ঝাড়তেছে। কর্নেল সাহেবের মেয়ের বিয়ে গো। বিয়ে বাড়িতে যত চা নাগবে তার সব যোগান আমার এই দিতি বলেছে। কর্নেল সাহেবের মেয়ের বিয়ে, আর সেই বিয়ে বাড়ির সমস্ত চায়ের সাপ্লাই তুমি দেবে? এ তো অনেক বড় অর্ডার। কালি পারি আর বলতেছে কি ভেন্ডি ভাইপো? হোয়াট কর্নেল? পাঁচু, এই কর্নেলটা আবার কে রে? এই গলতপুরে আসতো একজন মিলিটারি কর্নেল থাকে, সেটা তো জানতাম না। তার উপরে আবার মেয়ের বিয়েও দিয়ে দিচ্ছে, সেটাও আমায় জানালো না। বিয়ে মানে নেমন্তন্ন করলো না। কর্নেল বড় করানো গো। তোমার মতো নন্ডভণ্ড লোকের নেমন্তন্ন করবে বলি মনে হয় নে। ওখানে তো সব মান্যিগণ্যি লোকজন আসতেছে বলে শুনেছি। নড়া, ভুলে যাস না, আমার শরীরে কিন্তু ডাকাতের রক্ত বইছে। রক্ত মাথায় উঠে গেলে কিন্তু আর রক্ষে থাকবে না। এই খেয়েছে, এর জন্যই বোধহয় তোমার নেমন্তন্ন করেনি। ঠান্ডা 1 কাপ চা আছে, খেয়ে মাথা ঠান্ডা করো দেখিনি। কার রাগ কার উপর ঝাড়তেছে দেখো। নেমন্তন্ন না পেয়ে হতাশ হয়ে গেছে দেখতেছি। যারে বলি একেবারে হতাশ রাগ। এই আমি তোর এই ঠান্ডা চায়ের নামে প্রতিজ্ঞা করছি, ওই কর্নেল সাহেবের মেয়ের বিয়েতে কবজি ডুবিয়ে যদি আমি না খেয়েছি, তাহলে তোর দোকানের চার কোনোদিন মুখ স্পর্শ করিব না। এই হলো গুলটের ভীষণ প্রতিজ্ঞা, ভীষণ প্রতিজ্ঞা, ভীষণ প্রতিজ্ঞা। বাঁচা গেল। এ তো বড় মঙ্গলময় প্রতিজ্ঞা করলে গো গুলটে বাবু। এই প্রতিজ্ঞা তুমি আগে করলি পরে হিসেবের খাতায় কিছু কম টাকা বাকি থাকতো। এই কর্নেল সাহেবটি এই গলতপুরে কবে থেকে এলো সেটা আগে বল দেখি, তারপরে দেখছি আমি। বেশি দিন না, মাসখানেক হলো। হেড স্যারের বাড়ির পেছনে ভবাদার বাড়িতে ভাড়া এসেছে। বাবা ওনার বাড়িতে গৃহপ্রবেশের পুজো করতে গেছিল। মাত্র মাসখানেক এসেই আমার পারমিশন ছাড়া ও ওর মেয়ের বিয়ে বাড়িয়ে দিল।
তাও আবার আমাকে নেমন্তন্ন না করে। এত বড় বিগ সাহস! আমাদের সঙ্গে তো পরিচয়ই হয়নি, নেমন্তন্ন করবে কেন সেটা তো বোঝো। ভেন্ডি, ইডিওস্টিকের মতো কথা বলবি না। ভুলে যাস না, কর্নেল সাহেবের মেয়ে মানে আমাদেরও মেয়ে, ইয়ে মানে আমাদের পাড়ার মেয়ে। আর পাড়ার মেয়ের বিয়েতে পাড়ার ছেলেরা নেমন্তন্ন পাবে না, এটা কিছুতেই হতে পারে না। এখানে রাগ না দেখিয়ে তার থেকে বরং চলো না ওই কর্নেল সাহেবের সঙ্গে আলাপ পরিচয়টা করে আসি, তাহলে যদি আমাদের নিমন্ত্রণটা করে। পাঁচু ঠিক বলেছে গুলটে মামা। গুলটে মামা, গুলটে মামা, গুলটে মামা, ও গুলটে মামা, দুঃখ পেয়ে লাভ নেই। ওই কর্নেল বাবু গলতপুরের কাউকেই নেমন্তন্ন করেনি। শুধু হেড স্যার, নটু বাবু, ঝোলা গোবিন্দ, বলহরি দারোগা আর ওই ডাক্তার বাবুকেই নেমন্তন্ন করেছে। আর বাকি লোকজন নাকি সব শহর থেকে আসছে। এ তো ভারী অন্যায়। মানে যারা ভালো প্রেজেন্টেশন দিতে পারবে শুধু তাদেরকেই নেমন্তন্ন করেছে গুলটে মামা। আমার সারা শরীর কিন্তু রাগে কাঁপছে। গলদপুরের এত বড় অপমান আমি কিছুতেই সহ্য করতে পারছি না। থাক থাক থাক, আর কাঁপাকাঁপি করে কাজ নেই গুলটে মামা। তার থেকে বরং চলো ওই কর্নেল সাহেবের সঙ্গে কথা বলে ব্যাপারটার ফয়সালা করি। ইয়েস, আমাকেই যেতে হবে। ওই কর্নেল বাবুর জানা উচিত এই গলদপুরে এই গুলটে গুহর থেকে বড় কর্নেল আর কেউ নেই। ফলো মি। সাবধান! বিশ্রাম! মনে তো হচ্ছে তোমরা সবাই পাড়ার বকাটে ছেলের দল। আমার নাম বোধহয় শোনোনি, কর্নেল নিবারণ ঢোল। ইন দ্য ইয়ার অফ 19 ইয়ে মানে সালটা ঠিক মনে নেই, আমি একাই করে গুলি চালিয়ে দেশের সব শত্রুকে একাই খতম করেছিলাম। তোমাদের মতো বকাটে ছেলের দল তো আমার কাছে নস্যি। সাবধান! তাহলে আমরা এখন যাই মেসমশাই। বিশ্রাম! নো মেসমশাই, আই অ্যাম কর্নেল নিবারণ ঢোল। ইয়ে মানে কর্নেল মেসমশাই, আমরা এই পাড়াতেই থাকি। আইস গুলটে গুহ, দ্যাট ইজ ভেন্ডি, হি ইজ পাঁচু, অ্যান্ড ও ইজ ঘটন। আমরা এ পাড়ারই ছেলে। ইয়ে মানে শুনলাম আপনার মেয়ের নাকি বিয়ে। ইয়ে মানে ভাবলাম আপনার মেয়ে মানে তো আমাদেরও ইয়ে মানে পাড়ারই মেয়ে। মানে আমরা পাড়ার ছেলেরা থাকতে বেপাড়ার ছেলেরা এসে খেয়ে যাবে, ইয়ে মানে কাজকর্ম করে যাবে, সেটা কি করে হয়? তাই আমরা নিজেরাই চলে এলাম। সাবধান! আমার মেয়ে, আমার টাকা, আমি বুঝবো আমার মেয়ের বিয়েতে কে কে আসবে। কি পাস? ইয়ে মানে পাশ মানে তা কি পাস দিয়েছো যে আমার মেয়ের বিয়েতে কাজকর্ম করতে চাইছো? আমার একমাত্র মেয়ের বিয়েতে নেমন্তন্ন পেতে গেলে মিনিমাম 12 ক্লাস পর্যন্ত স্কুলে পড়তেই হবে, এটাই মিলিটারি নিয়ম। হয়ে গেছে স্যার। আমি তো ক্লাস 7, ভেন্ডি 6, পাঁচু 8 আর ঘটন 5, সব মিলিয়ে টোটাল 7, 8 মিলে 15। আর ভেন্ডি ঘটনের ক্লাস মিলিয়ে 11, সব মিলিয়ে 26 স্যার। টোটাল 26 ক্লাস পড়েছি আমরা। তাই বুঝি? কি উপহার দিতে পারবে আমার মেয়েকে শুনি? আগে স্যার ভূগোল বই, না মানে স্যার ভূগোল মানে গোল, মানে স্যার গোল একটা গোল দেব। মানে বলতে চাইছি যে স্যার গোল মতন কিছু একটা দেবো স্যার। সাবধান! গেট আউট! গেট আউট! এখনই বেরিয়ে যাও, নয়তো স্ট্রেটিং আঙুলে ঘি না উঠলে আঙুল ব্রেকিং করতেই হবে।
ওই কর্নেলের মেয়ের বিয়েতে না এন্টারিং করতে পারলে পাঁচুদের কাছে আমার মান অ্যান্ড সম্মান ডিসফিলিং হয়ে যাবে না। না 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 না, একটা কিছু করতেই হবে, নয়তো নড়ার দোকানে চা খাওয়া বন্ধ হয়ে যাবে। কিছু একটা বুদ্ধি বার করতেই হবে, করতেই হবে, করতেই হবে। পেয়েছি পেয়েছি, মনে হচ্ছে বুদ্ধিটা পেয়ে গেছি। স্টপিং 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 স্টপিং। নমস্কার বরযাত্রীগণ, সুস্বাগতনম সুস্বাগতনম সুস্বাগতনম। কর্নেল সাহেব আমাকেই দায়িত্ব দিয়েছেন যাতে আপনাদের অতি যত্ন সহকারে বিয়ে বাড়ি পর্যন্ত লইয়া যাইতে পারি। ড্রাইভার সাহেব, আপনি বাস ছাড়িয়া দিন, বাকি রাস্তা আমি আপনাকে চিনাইয়া লইয়া যাইব। আমিও আপনাদের মতো বরযাত্রী হইয়াই ঢুকিয়া পড়িব। বাদিকে নড়ার চায়ের দোকান আপনারা দেখিতে পারেন, ডান দিকে রহিয়া আছে গলতপুরের হাই স্কুল, বিখ্যাত হাই স্কুল। এসব দেখে কি হবে? মেয়ের বাড়ি আর কত দূর বাবা ধন? ভেরি গুড, দর্শনীয় স্থান। সামনেই রহিয়া আছে পোস্ট অফিস। আর কিছুক্ষণের মধ্যেই চলিয়া আসিব, একটু ধৈর্য ধরিয়া বসুন। বিয়ে বাড়িতে প্রবেশ করিলেই নরার স্পেশাল চা পাইয়া যাইবে। 1 2 3 এই মরেছে, কিভাবে ঢুকবো আমি? এটা গুনে গুনে ঢোকাচ্ছে। 15 16 ওরে বাবা, ওরে বাবা রে, 17 সর্বনাশ করেছে। লাস্ট আরেকজন 19। ব্যাস, সাবধান, 19 জন হয়ে গেছে। বরযাত্রী 19 জনকেই আসবার পারমিশন দিয়েছি, একজনও বেশি হবে না। নো ইয়েস মানে স্যার, এই বলছিলাম যে একজন আপনাদের এই বরযাত্রীর মধ্যে আজকে খাবে না, ওর মঙ্গলার উপোস আছে, ওর বদলে আমি ঢুকে যাই। নো, সাবধান, তোর গলাটা চেনা চেনা লাগছে না? নো কর্নেল মেসমশাই। হোয়াট? কর্নেল মেসমশাই? মানে ইয়েস, ইউ ইডিয়েট, বকাটে গুলটে। ওরে বাবা রে, ওরে বাবা, কি কি ডেঞ্জাস্টিক জিনিস ওই কর্নেল। ওরে বাবা রে, এ প্ল্যানিং এ হবে না রে, আমাকে অন্য কোনো প্ল্যানিং বার করতে হবে। ওরে বাবা রে, কিছু তো একটা প্ল্যান বার করো গুলটে মামা। ওই কর্নেল যা জাদ্রের লোক, কাজটা খুব একটা সহজ হবে বলে মনে হচ্ছে না। কর্নেলের মেয়ের বিয়ে কে দেবে বল দিকে, মানে পুরোহিতটাকে? সে তো আমার বাবা ষষ্ঠীচরণ পুরোহিত ছাড়া এই গলতপুরে বিয়ে শ্রাদ্ধ এসব করবার মতো পুরোহিত আর কে আছে? পাঁচুর বাবা বিয়ে দেবে, তাও পাঁচুকেই নেমন্তন্ন করেনি। আমার বাবাকে দক্ষিণা দেবে তাই বিয়েতে খেতে না করেছে। কি লোক রে বাবা! আমার কিন্তু রোগ চেপে যাচ্ছে পাঁচু। আমি নরার কাছে যে প্রতিজ্ঞা করেছিলাম সেই প্রতিজ্ঞা ক্যান্সেল করে আরো ডিপ মানে আরো কঠিন প্রতিজ্ঞা করিতেছি। আমি যদি ওই কর্নেলের মেয়ের বিয়েতে না ঢুকেছি, তা সে যেভাবেই হোক, তাহলে আমি আমার এই আড্ডা জীবন হইতে পদত্যাগ করিব। একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না গুলটে মামা? নো 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 বাড়াবাড়ি। আমি অলরেডি একটা বুদ্ধি বার করে ফেলেছি রে। কি বুদ্ধি গুলটে মামা?
বলা যাবে না, ক্রমশ প্রকাশ্যে। সময় হলেই দেখতে পাবে। আমি এখন যাই, যা করবার আমাকে একাই করতে হবে। কেন আমরা? না, প্রতিজ্ঞা যখন আমি একা করেছি, তখন যা করার আমি একাই করব। যা। এবার ব্যাপারটা মনে হয় একটু অন্যরকম হয়ে যাচ্ছে। গুলটে মামার বুদ্ধি তো, জানি না এবার কি হবে। কাল সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে দেখাই যাক কি হয়। মানে কথা আর কতক্ষণ এইভাবে বসে থাকবো হে হরিবল? কর্নেল সাহেব সেই যে বসতে বলে গেল, ফিরে তো আসছে না। ওদিকে মানে কথা খিদেও তো পেয়ে গেছে। কি কাণ্ড! খাওয়ার ওখানে কড়া চেকিং বসিয়েছে। কে কি প্রেজেন্টেশন এনেছে সেই দেখে খাবার দিচ্ছে। মানে কথা আমি তো কেজি 2 ঝোলা গুড়ের হাড়ি এই রঙিন কাগজে মুড়ে দিয়েছি। শুনেছি বিয়েতে গুড় লাগে। ঢা করে ওই ষষ্ঠী পুরোহিতের মুন্ডু উড়িয়ে দেবো আমি। মানে কথা এই শুভ কাজে আবার গোলাগুলি কেন? আমি কিন্তু মানে কথা গুড় এনেছি 2 কেজি হাড়ির। সাবধান! ওই ষষ্ঠী পুরোহিত এখনো আসছে না। বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে। ওর বাড়িতে লোক পাঠিয়েছিলাম, বলে কিনা ও সেই সন্ধেবেলা বেরিয়েছে আমার এখানে আসবে বলে, কিন্তু এখনো এসে পৌঁছয়নি। কর্নেল কাকু, পুরো গলতপুর খুঁজে এলাম, কিন্তু কোথাও ওই ষষ্ঠীচরণ পুরোহিতকে খুঁজে পেলাম না। এবার কি হবে? মিশ্রাম, আমার মেয়ের বিয়ে, মিস্টার বলহরি দারোগা, আপনাকে আমি বলছি ওই পুরোহিতকে খুঁজে আনুন আমার সামনে, নয়তো আপনার নিমন্ত্রণ ক্যান্সেল। কি কাণ্ড! এবার আমি ওই পুরোহিতকে খুঁজে পাই কোথায়? এবার আমার কি হবে গোবিন্দ বাবু? আপনারা তো ফাউ ফাউ এসে খেয়ে গেলেন। মানে কথা আপনি একদম ভেঙে পড়বেন না কর্নেল বাবু। মানে কথা আমি ঝোলা গুড় এনেছি। মানে কথা ঝোলা গুড় খুব শুভ। বাবু চা দেবো নাকি? মানে কথা চা দে তো দে। সাবধান! এক হাড়ি ঝোলা গুড় এনেছেন, আগে জানলে আপনাকে নিমন্ত্রণ করতাম না। কোনো চা হবে না, চলে যান ওরা। সাবধান! বলো হরি। পুরোহিত চাই, পুরোহিত। ভালো পুরোহিত আছে? এই তো পুরোহিত। বল বেটা, তুই কোথা থেকে এলি? কে তোকে পাঠিয়েছে? আগে আজ বিয়ের তারিখ, তাই বিয়ে বাড়ির প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরছিলাম। যদি কোথাও পুরোহিত মিসিং থাকে তাহলে আমি কাজে লেগে পড়বো। আমি ইমার্জেন্সি সার্ভিসিং দিই তো। আপনাদের কি পুরোহিত লাগবে? ভালো ডিসকাউন্টিং দক্ষিণায় বিয়ে দিয়ে দেবো। খুব কম সময়ে কাজ করি আমি। তাতেই হবে। তুই দক্ষিণা যা চাইবি তাই পাবি। এখন আমার মেয়ের বিয়ে দে আগে। সাবধান! এর মধ্যে আবার গোলাগুলি কেন? মানে কথা কি কাণ্ড! এই ফাঁকে খাওয়া দাওয়াটা করে ফেলি। এই বুঝি পাত্রী, ওই বুঝি পাত্র। তাহলে বিয়ে শুরু করি। এই পুরোহিত, সাবধান! বিয়ে শুরু করো। এই তো করছি। কেমন সব গুলিয়ে যাচ্ছে। সারাদিন ধরে মুখস্থ করেছিলাম তো। এই মন্ত্র শুরু কর, মন্ত্র শুরু কর। ওটা কিসের মন্ত্র? ওটা কিসের মন্ত্র? বিয়ের মন্ত্র বল, বিয়ের মন্ত্র। আমার মেয়ের বিয়ে হচ্ছে এটা। সাবধান! কি সব ভুলে গেছি। কাশপীশ মহাশব্দম মুনিয়াদি শব্দম বিবি শব্দম মুনিয়াদি শব্দম। এই হতচ্ছাড়া, গুলি করে তোর মাথার খুলি উড়াবো আমি। বিয়ের মন্ত্র বল, বিয়ের মন্ত্র। এই রে, কেন করেছেন? কাশপীশ মহাশব্দম মুনিয়াদি শব্দম বিবি শব্দম মুনিয়াদি শব্দম। ও
এই মরেছে বিয়ে, এই তো ভুলে গেছি কার বিয়ে। তোর বিয়ে দেবো এবার আমি। এই মরেছে, আমি পালাই, আমাকে ধরবেন না প্লিজ, আমাকে ছেড়ে দিন। ওরে বাবা, ধর 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 অত চড়াকে সাবধান। ওরে বাবা, আমাকে ধরবেন না, আমাকে ধরবেন না, আমাকে ছেড়ে দিন। ওরে বাবা, ইহ, কতদিন পর একটা বিয়ের নিমন্ত্রণ পেয়েছিলাম, ওই ষষ্ঠী পুরোহিত সেটাও বরবাদ করে দিল। এখন আমাকে পুরোহিত খুঁজে বেড়াতে হচ্ছে, একবার যদি পাই ওটাকে। ষষ্ঠী পুরোহিত, আপনার এই অবস্থা কে করলো? কি কাণ্ড! গুনা গুনা, কি কাণ্ড! অনেক দেরি করে দিয়েছেন, আমাদের সবার খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি চলুন, বিয়ে দিতে হবে। ও কি কাণ্ড! ধুতি পড়তে হবে না, হাফ প্যান্ট পরেই বিয়ে দেবেন। চলুন চলুন চলুন, তারপর আমি দেখছি কি কাণ্ড। তুমি শেষ পর্যন্ত আমার বাবার সঙ্গে এমন করতে পারলে গুলটে মামা? প্রতিজ্ঞা করেছিলাম আমি মরণপণ সমর্পণ, মানে প্রতিজ্ঞা রাখতে সব কিছু করিতে আমি প্রস্তুত ছিলাম। কি করিব, তোর বাবা আমার কথা শুনিলেন না, তাই জোর করিয়া ওনার ধুতি খুলিয়া আমি পড়িয়া চলিয়া গেলাম। কিন্তু সেখানে গিয়ে তো বিয়েটাও দিতে পারলে না ঠিক মতো। আরে দূর, আমি কি জানতাম ওই জন্ত্রেল কর্নেল বন্দুক ঠেকিয়ে রাখবে আমার মাথার উপরে। সমস্ত মন্ত্র কেমন গুলিয়ে গেল রে। নাও এবার ঠেলা সামলাও। আমার বাবা ভেন্ডির বাবা চণ্ডী উকিলের সাথে পরামর্শ করছে, তোমার নামে মানহানির মামলা করবে। ও নিয়ে আমি চিন্তা করি না, ওই চণ্ডী উকিল জীবনে একটা কেসও জিততে পারেনি, এটাও পারবে না। তাহলে তোমার প্রতিজ্ঞার কি হবে? নরাদার দোকানে কি আর চা খেতে যাবে না তুমি? নরাকে বলবো মঙ্গলবারের প্রতিজ্ঞা কখনো কাজে আসে না, আমি আড্ডাও মারবো, চাও খাবো। সে না হয় বুঝলাম, কিন্তু ওই জাদরেল কর্নেল সাহেব শুনেছি বলহরি দারোগাকে পাঠাচ্ছে তোমাকে ধরতে। 10,000 টাকা ফাইন চার্জ করেছে। কোন অপরাধে? নকল পুরোহিত সেজে ওর মেয়ের বিয়েতে ঝামেলা পাকানোর জন্য। আমার শরীরটা কেমন করছে রে, আমি শুতে গেলাম। বলহরি দারোগা এলে বলবি গুলটে পুরোহিত ঘুমন্ত ধ্যানে মগ্ন, স্পর্শ করিলেই 10 বছরের জন্য নরকবাস হইবে। এই হলো আমাদের গুলটে মামা। গুলটে মামা কি জয়।